আশরাফ কায়সার, আমরা তো এই যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়ে কথা বললাম, এখন আপনার কাছে কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের সময় যে দুর্নীতি হয়েছে সেই অভিযোগ নিয়ে কি তদন্ত করবে সরকার? আপনার দেখুন, আমরা ১/১১-র পরে আওয়ামী লীগের সরকারের পরে সংসদে দেখতাম যে সদস্যরা একে অন্যের চেয়ে প্রতিযোগিতা এগিয়ে থাকতে চেয়েছেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের ব্যাপারে, তাদের কি অন্যায় হয়েছে, এই হয়েছে। কিন্তু শেখ হাসিনা কি চুক্তি করেছিলেন তাদের সাথে আমি জানি না। ওই সরকার কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন বা ১/১১ সরকারের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, আপনার মনে আছে। সংসদে অনেক কিছু বলতো তারা, সংবাদপত্রে আমরাও লিখতাম, এবং কিন্তু কোনো মামলাও হয়নি, কিছু হয়নি। আমি খুবই সন্দিহান যে এই ১৮ মাসের ইউনূস সরকারের, যদি আমি মনে করি আইনের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এবং স্বচ্ছতার স্বার্থে আপনার অবিলম্বে আপনাকে শ্বেতপত্র করা উচিত। তাদের অন্যায়, তাদের দুর্নীতি, শুধু অর্থনৈতিক দুর্নীতি না, নীতির দুর্নীতি, এগুলো মিলিয়ে। ধরেন যে ভদ্র মহিলা স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তাকে আমরা হাঁটতে দেখতাম না, তাকে পরশুদিন নাচতে দেখলাম সামাজিক ব্যবসা সম্মেলনে। তিনি নাচছেন, তিনি এতটাই শারীরিকভাবে ফিট, তাহলে ১৮ মাসে উনি কেন হাঁটলেন না? এই যে কথাগুলো আমরা জানতে চাই। দেখুন, মানুষ দেখতে চায় যে সবার ব্যাপারেই তদন্ত হচ্ছে এবং সবার ব্যাপারেই স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। কাজে সরকারের উচিত হবে করা, করবেন কিনা আমি জানি না। সালাউদ্দিন আহমেদ তো পার্লামেন্টে খুব বললেন প্রধানমন্ত্রীকে এমন একটি, বিশেষ করে টিআইবিকে দিয়ে হলেও বা দুদককে দিয়ে হলেও একটি কমিশন করতে। আমার মনে হয় খুব ভালো উদ্যোগ হবে। কেননা আগামীতে আপনি জানেন তত্ত্বাবধায়ক সরকার হবে প্রতি নির্বাচনে, সেই সময় যাদেরকে আপনি উপদেষ্টা হিসেবে পাবেন তারাও সতর্ক হয়ে যাবে এই ব্যাপারে। আমার মনে হয় ভালো হবে। আমি আপনাকে এই যে বিএনপির এমপির যে আপনার সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে না, এটা আইনের বিচারের স্বার্থে কিন্তু খুব বড় ঘটনা। কারণ আমরা দেখেছি সরকারি দলের প্রার্থী, কিন্তু সরকারি দলের আমাদের ইতিহাস বলে যে তারা কি দেখেছি, সরকার গঠনের পরে এগুলো আর কেউ খেয়াল করে না। কাজে এগুলো এটা যে খেয়াল করা হয়েছে, তিনি আবার প্রার্থিতা থাকতে পারবেন, কিন্তু এবার তো তিনি শপথ নিতে পারলেন না। এটিতে দল, আপনি কি মনে করেন শুধু তারই ইমেজ সংকট হলো? আমি তো বলি দলেরও ইমেজ সংকট হলো। দল কেন দেখেনি যে তাদের কতজন ঋণ খেলাপি আছেন, তাদের ঋণের অবস্থা কি? এটি আমার আপনার চেয়ে দল এবং ওই প্রার্থীর মধ্যে তো ব্যাপকভাবে আলোচনা হওয়ার কথা। কাজে এটি আমি বলবো একটি ভালো শিক্ষা, এবং আগামীতে যেন, আপনি এবার বলছিলেন আমরা অনেক বিতর্কিত ব্যক্তিকে দেখেছি দ্রুত রিশিডিউল করে আবার প্রার্থী হয়ে যেতে, এগুলো করতে, সেগুলো যেন বন্ধ করা যায়। আপনাকে কিছু দরজা জানালা বন্ধ করতে হবে যদি আপনি সঠিক ক্যান্ডিডেট চান এবং আইনের শাসন চান। পতাকার ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগ এবং ভারতের গত 2 বছর ধরে একটাই এজেন্ডা, বাংলাদেশ জঙ্গিরা দখল করে নিয়েছে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এবং এরা সবাই উগ্রবাদী। কাজে এই পতাকা যে তাদেরকে কি সাংঘাতিক মাইলেজ দিচ্ছে, ঘটনা শুধু মোহাম্মদপুরে, ঘটনা শিয়া মসজিদের আশেপাশে বা রিং রোডে, কিন্তু এই ঘটনা চলে যাচ্ছে আপনার দিল্লিতে, এই ঘটনা চলে যাচ্ছে নিউ ইয়র্কে, এই ঘটনা লন্ডনে। কাজে আপনাকে সংখ্যায় যাই হোক, যখন পতাকার সাইজ এবং শেপ যদি আপনি দেখেন, আইএসের পতাকার সাথে তার মিল পাবেন আপনি। এবং এই যে মাসুদ কামাল বললেন যে আর্জেন্টিনা ব্রাজিলের ব্যাপারে বলেছে, উষ্মা প্রকাশ করেছে, এই গোষ্ঠীগুলো পৃথিবীর সব আনন্দের জায়গার সাথে তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। শুধু ফুটবল খেলা না, নাচ গান, ঘোড়ার দৌড়, সব কিছুর সাথে তার একটা তুলনা করতে চায় এবং মনে করে মানুষ যেন শুধুমাত্র তাদেরকেই তাকিয়ে দেখে এবং সমর্থন করে। দেখুন, বাংলাদেশ মোটেই এদের কোনো দাবি দেওয়ার পক্ষের দেশ না, কিন্তু উগ্রবাদীরা চায় অল্প জায়গায় হলেও দৃষ্টি আকর্ষণ করতে, দেশের ইমেজ ক্ষুণ্ণ করতে, বহির্বিশ্বে একটা বার্তা দিতে। এবং আপনি অবাক হবেন না যদি জানেন এর পেছনে সেই শক্তি রয়েছে যারা এগুলোর প্রচারণার দায়িত্ব নিয়েছেন, এখন তারাই ইন্ধন দিয়েছেন, তারাই অর্থবিত্ত দিয়েছেন যাতে করে এরকম একটি ক্যাম্পেইন করা যায়। কখন করেছেন? যখন প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে চীনে গেছেন। আপনি ভারতকে কখনো বিরত হতে দেখেছেন এই প্রোপাগান্ডা থেকে? আমি দেখিনি। কাজেই আমি এর দীর্ঘসূত্রিতা দেখতে পাচ্ছি, এর ভেতরে একটা ব্লুপ্রিন্ট দেখতে পাচ্ছি। আমি হালকাভাবে নেওয়ার পক্ষে।